মাইক্রোসফট এক্সেলের বেসিক ফাংশনস অ্যান্ড ফর্মুলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমরা যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করছি, মাইক্রোসফট এক্সেলের ফাংশন এবং ফর্মুলাগুলো নিয়ে যখন আমরা কাজ করি, আমাদের ভিতর যারা আমরা নতুন, একটা প্যানিক সবসময় কাজ করে। আসলে কতগুলো ফর্মুলা আমার মুখস্থ করতে হবে বা কতগুলো ফর্মুলার সিনট্যাক্স আমার জানতে হবে। এটি খুবই স্বাভাবিক। যখন আমরা প্রথমে মাইক্রোসফট এক্সেলে কাজ করি, এটি হওয়াটা আমাদের ভিতরে খুবই স্বাভাবিক। কিন্তু সবচেয়ে সুখের বিষয় হচ্ছে যে সবগুলো ফর্মুলা বা ফাংশন আমাদের মুখস্থ করা বা জানার প্রয়োজন নেই। মাইক্রোসফট এক্সেলের বিল্ট ইন ফর্মুলা আছে অনেকগুলো, সেই সাথে বিল্ট ইন ফাংশন আছে অনেকগুলো। সেই সাথে আমরা যখন অনেকগুলো বিল্ট ইন ফাংশনকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে ইউজ করি, তখন সেগুলো ফর্মুলায় পরিণত হয়। এভাবে আমরা অনেকগুলো ফর্মুলা নিজেরা তৈরি করে সেগুলো দিয়ে আমাদের নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারি। এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ বিগিনারদের জন্য, যারা মাইক্রোসফট এক্সেল শিখতে চাচ্ছেন এবং নতুন। এখানে আমি 40টি বেসিক ফাংশন অ্যান্ড ফর্মুলা নিয়ে কথা বলেছি, যেগুলো খুবই হেল্পফুল। এই বেসিক টিউটোরিয়ালটি দেখার পর আশা করি আমাদের ভিতরে আরও আগ্রহ জাগবে, যাতে আমরা আরও ভালো কিছু শিখতে পারি, অ্যাডভান্স লেভেলে যেতে পারি, সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি। সেই আগ্রহগুলো আমাদের ভিতরে তৈরি হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। চলুন কিভাবে আমরা ফর্মুলাগুলো ইউজ করতে পারি দেখি। প্রথমে খুবই সিম্পল একটা ফর্মুলা আমি দিয়েছি। সিম্পল থেকে আমি যাব সাম ফাংশন। মাইক্রোসফট এক্সেলের সাম ফাংশন। সাম অর্থ হচ্ছে যোগ করা। কোনো কিছু যখন আমরা যোগ করতে যাই, তখন আমরা সাম ফাংশনটি ইউজ করতে পারি। এক্ষেত্রে আমি দেখাবো যে আপনারা ফর্মুলাগুলো কতভাবে মাইক্রোসফট এক্সেলে ইনপুট দিতে পারেন, সেই সিস্টেমগুলো আমি আপনাদের দেখাবো। প্রথমেই আপনি যেখানে যোগ করতে চাচ্ছেন বা সাম আপ করতে চাচ্ছেন, সেই সেলে কার্সারটি রেখে একটা কথা বলা খুবই প্রয়োজন। যখন আপনি মাইক্রোসফট এক্সেলে কোনো ফাংশন বা ফর্মুলা অ্যাড করবেন, তখন অবশ্যই সেখানে ইকুয়াল সাইন ইউজ করতে হবে। ইকুয়াল সাম, ট্যাব বাটনে প্রেস করুন, অটোমেটিক সম্পূর্ণ ফর্মুলাটা নিয়ে নেবে। এখানে দেখুন বলছে নাম্বার 1, নাম্বার 2, এইভাবে অনেকগুলো সিরিজ আপনি এখানে যোগ করতে পারেন। তা আমি যেহেতু সেল 9 থেকে শুরু করে সেল 18 যোগ করব, আমি এটি সিলেক্ট করে দিলাম। যতটুকু আমি যোগ করব ততটুকু সিলেক্ট করার পর ব্র্যাকেট অবশ্যই ক্লোজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দিলে দেখুন এখানে এই সম্পূর্ণ অংশটুকুর যতটুকু যোগফল সেটা কিন্তু চলে এসেছে। এটা যদি আপনি অটোমেটিক চেক করতে চান, তাহলে নিচের যে বারটি আছে সেখানে দেখতে পারেন। দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে যে আপনার সাম 1435, সেটা কিন্তু আপনি এখানেও দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার যোগের কোনো ভুল হয়নি। এই একটা সিস্টেমে আপনি ফর্মুলাগুলো ইউজ করতে পারেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি। আবার আপনি চাইলে ফর্মুলা যে বারটি আছে, এটা হচ্ছে ফর্মুলা বার, এই ফর্মুলা বারেও আপনি ফর্মুলা টাইপ করতে পারেন। এখানে ইকুয়াল চিহ্ন দিলাম। ইকুয়াল চিহ্ন দিয়ে আমি সাম লিখলাম, ট্যাব বাটনে প্রেস করলাম। ঠিক দেখুন এখানে ঠিক একই রকম দেখাচ্ছে সিনট্যাক্সগুলো। যতটুকু অংশ আমি যোগ করব ততটুকু অংশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার বাটনে প্রেস করলাম। দেখুন ঠিক আগের মতো একই রকম ভাবে কিন্তু এখানে যোগটা হয়ে গেল। আরেকটি সিস্টেম আমি বলবো, যে সিস্টেমটির মাধ্যমে আমরা ফর্মুলাগুলো অ্যাড করতে পারি, সেটি হচ্ছে প্রথমে আমরা ফর্মুলা মেনু বার অপশন থেকে আমরা ফর্মুলাটি সিলেক্ট করে দিব। এখানে দেখুন সাম ফাংশনটি আছে এবং সাম ফাংশনের উপরে কার্সরটি রাখার সাথে সাথে এটি দেখাবে যে এটি দিয়ে আপনি আসলে কি করতে পারেন। এখানে বলে দিচ্ছে অ্যাডস অল দ্য নাম্বার ইন এ রেঞ্জ সেলস। ওকে, আমি এটি সিলেক্ট করলাম। তারপর যতটুকু অংশ আমি যোগ করব ঠিক ততটুকু অংশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আমার 1435 রেজাল্টটি শো করছে, আবার এখানেও শো করছে। দুই জায়গাতেই আপনি রেজাল্টটি দেখতে পাবেন। ওকে বাটনে প্রেস করার পর আপনার যোগটা কিন্তু অটোমেটিক হয়ে গেল। তো তিনটি সিস্টেমে আমরা ফাংশন মাইক্রোসফট এক্সেলে অ্যাড করতে পারি। সেই তিনটি সিস্টেম আমি আপনাদের দেখালাম। যখন আপনারা ফাংশন অ্যাড করবেন, এইভাবে আপনারা চাইলে অ্যাড করতে পারেন। যোগের ক্ষেত্রে আরেকটি শর্টকাট আছে। সেই শর্টকাটটি হচ্ছে আপনি যখন কোনো অনেকগুলো রেঞ্জকে যোগ করবেন, সেই রেঞ্জগুলো অবশ্যই পাশাপাশি থাকতে হবে। এখানে দেখুন সবগুলো সেল কিন্তু পাশাপাশি আছে, কোনো সেলের ভিতরে কোনো গ্যাপ নেই। এই ধরনের কোনো সেল যদি আপনি যোগ করতে চান, তখন যেই কার্সারে যেই সেলে আপনি
ফলাফলটি দেখতে চান সেখানে মাউস পয়েন্টারটি রেখে অল্ট ইকুয়াল বাটনে প্রেস করলে অল্ট ইকুয়ালে প্রেস করার সাথে সাথে দেখবেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এন্টার বাটনে প্রেস করার সাথে সাথে যোগটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এই ছিল মোটামুটি সাম ফাংশন। এরপরে আমরা দেখব প্রোডাক্ট ফাংশনটি। প্রোডাক্ট অর্থ হচ্ছে গুণ করা। আমরা জানি কোনো কিছু যদি আমরা গুণ করতে চাই সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট ফাংশনটি ব্যবহার করতে পারি। এখন এটি করার জন্য ইকুয়াল টু, আপনি এখানে নিচে থেকে প্রোডাক্টটি সিলেক্ট করে দেন, যেটি প্রোডাক্টটি ট্যাব সিলেক্ট করার পর ট্যাব বাটনে প্রেস করলে অটোমেটিক প্রোডাক্ট ফাংশনটি নিয়ে নেবে। আমি গুণ করতে চাচ্ছি এই সেল। আপনি চাইলে এখানে কমা দিয়ে আরেকটি সেল নিতে পারেন, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিন। দেখুন ৯৮৯৪, দুইটাকে সিলেক্ট করুন। অথবা আপনি যদি চান তাহলে এইভাবে লিখতে পারেন, ট্যাব বাটনে প্রেস করে আমি সিলেক্ট করছি। রেঞ্জটাও সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনি রেঞ্জ সিলেক্ট করেন তাহলে দেখবেন এর ভিতরে একটি কোলন সাইন দেখাবে। কোলন সাইন দেখানোর অর্থ হচ্ছে সম্পূর্ণ রেঞ্জকে আপনি সিলেক্ট করেছেন এবং এইভাবে একটি রেখা ঘুরতে থাকবে যতটুকু আপনি সিলেক্ট করলেন। তারপর রাইট ব্র্যাকেট ক্লোজ করেন, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন। ঠিক আগের মতোই কিন্তু প্রোডাক্টটি হয়ে গেল। গুণ আপনি এইভাবে করতে পারেন, আরেকটি ভাবে ম্যানুয়ালি গুণ করতে পারেন। ম্যানুয়ালি গুণ করার জন্য আমি ডিলিট করছি, ইকুয়াল সাইন দেন। যে দুটি সংখ্যা আপনি গুণ করতে চান প্রথম সংখ্যাটি সিলেক্ট করলাম, তারপরে শিফট 8 বাটনটি যদি আপনি প্রেস করেন তাহলে দেখবেন উপরে স্টার মার্কের মতো একটি চিহ্ন চলে আসবে। এটাকে মাইক্রোসফট এক্সেলের ভাষায় বলা হয় অ্যাস্টারিস্ক। এটা আসার পরে এর সাথে আপনি যেটি গুণ করতে চান সেটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর এন্টার বাটনে প্রেস করলে দেখবেন অটোমেটিক গুণটা কিন্তু হয়ে গিয়েছে। তারপর আপনি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসতে পারেন, সবগুলো কিন্তু ঠিক আগের মতোই অটোমেটিক গুণ হয়ে যাবে। এরপরে আমি দেখব এভারেজ ফাংশনটি। এভারেজ ফাংশনটি কিভাবে কাজ করে। যদি আমি দুটি সংখ্যার এভারেজ বের করতে চাই, ইকুয়াল টু এভারেজ, ট্যাব বাটনে প্রেস করলাম, এভারেজ নিয়ে নিল। এভারেজ নেওয়ার পর দুটি নাম্বার আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এন্টার বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু আমি এভারেজ দেখতে পাচ্ছি 100। আবার এই দুটি সিলেক্ট করার সাথে সাথে আপনি এখানে নিচেও এই যে বারটি আছে এই বারটি তো দেখতে পারবেন, এভারেজ আপনার 100। এটি আমরা ফর্মুলা দিয়ে করলাম। এটি যদি আপনি ম্যানুয়ালি করতে চান সেটাও করতে পারেন। ম্যানুয়ালি আমরা ম্যাথ করার সময় যেভাবে অ্যাভারেজ করি ঠিক মাইক্রোসফট এক্সেলে সেভাবে আপনি অ্যাভারেজ করতে পারেন, কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে আপনার ব্র্যাকেটটা ঠিকভাবে দিতে হবে। সো অ্যাভারেজ করার জন্য প্রথমে ব্র্যাকেট দিয়ে নিলাম, 80 প্লাস পরের সংখ্যাটি ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই, যেহেতু এখানে দুইটি সংখ্যা আছে তাই আমি 2 লিখব। এন্টার বাটনে প্রেস করার সাথে সাথে 100 চলে আসবে। এভাবেও কিন্তু আমি মাইক্রোসফট এক্সেলে অ্যাভারেজটা করতে পারি। এরপরে আমরা দেখব মিনিমাম ফাংশনটি। মিনিমাম ফাংশনটি দিয়ে আপনি অনেকগুলো রেঞ্জের ভিতরে সবচেয়ে যে ছোট যে নাম্বারটি সেটি আপনি খুব সহজেই খুঁজে পাবেন। ইকুয়াল টু মিনিমাম সম্পূর্ণ অংশটি লেখা থাকবে না, এখানে লেখা থাকবে মিন, MIN, অর্থাৎ শর্ট ফর্মটি লেখা থাকবে। শর্ট ফর্মটি আমি সিলেক্ট করলাম। এখানে কিন্তু নোট দিয়ে বলে দিচ্ছে, দেখুন রিটার্নস দ্য স্মলেস্ট নাম্বার ইন এ সেট অফ ভ্যালু। একটা সেট অফ ভ্যালুর মধ্যে আপনি সবচেয়ে স্মল যে নাম্বারটা সেটি আপনি মিনিমাম দিয়ে খুঁজে পাবেন। ট্যাব বাটনে প্রেস করার পর অটোমেটিক নিয়ে নেবে। আমার রেঞ্জটি দিয়ে দিলাম আমি, ঠিক এই রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে সবচেয়ে মিনিমাম নাম্বার যে 66 সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আপনি ম্যানুয়ালি আমি যদি 5 দিয়ে দিই, দেখুন এখানে 5 চলে আসবে, অর্থাৎ মিনিমাম এইভাবে আপনারা খুঁজে পাবেন। আবার ম্যাক্সিমামটি আপনারা এইভাবে করতে পারেন যে একটা সংখ্যার ভিতরে একটা রেঞ্জের ভিতরে ম্যাক্সিমাম কোন নাম্বারটি সেটি আপনার জানা প্রয়োজন, সেটিও আপনি কিন্তু ম্যাক্স ফাংশন দিয়ে আপনি সেটি করতে পারেন। ম্যাক্সিমামের ম্যাক্স শর্ট ফর্ম ইউজ করা হয়েছে এক্সেলে। যেখানে আপনি ম্যাক্সিমাম বের করতে চান ঠিক সেই অংশটুকু সিলেক্ট করলেন। সেই অংশটুকু সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে সবচেয়ে ম্যাক্সিমাম 4000টাই আমরা দেখতে পাচ্ছি। আরও যদি ম্যাক্সিমাম আমি বানাইতে চাই, ধরেন 9000 বানালাম, 9000 ম্যাক্সিমামটি আপনি এখানে দেখতে পাচ্ছি, 9000 ম্যাক্সিমাম হয়ে যাবে। স্কোয়ার রুট, যদি কোনো কিছুকে আপনি স্কোয়ার রুট করতে চান অর্থাৎ বর্গমূল করতে চান তাহলে আপনি SQRT
এই ফাংশনটি ইউজ করতে পারেন। ধরুন এখানে আমি লিখলাম এস কিউ, এই যে এস কিউ আরটি চলে এসেছে, ট্যাব বাটনে প্রেস করার সাথে সাথে এটা অটোমেটিক নিয়ে নেবে। যেই নাম্বারটির আমি বর্গমূল করব সেই নাম্বারটি সিলেক্ট করব, সেই নাম্বারটি সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 25-এর বর্গমূল 5 আমরা জানি। আবার আমরা যদি এখানে 144 লিখি, 144-এর বর্গমূল 12 সেটি আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে 169 লিখি তাহলে 13। এইভাবে ঠিক বর্গমূলগুলো ক্যালকুলেট হতে থাকবে। আচ্ছা, এরপর আমরা দেখব স্মল নাম্বার। স্মল নাম্বার দেখার ক্ষেত্রে একটু ক্রাইটেরিয়া আছে। আমরা কি সব থেকে ছোট স্মলটাকে দেখতে চাই, নাকি তার থেকে 1 নাম্বার স্মলকে দেখব, নাকি 2 নাম্বার স্মলকে দেখব, এইভাবে আমরা কিন্তু দেখতে পারি। তো এটি দেখার জন্য আমরা স্মল ফাংশনটি প্রেস করলাম, স্মল সিলেক্ট করে দিলাম। এটি আমার রেঞ্জ সিলেক্ট করার পরে এখানে দেখুন এখানে একটা কে সাইন আছে। এই কে সাইনটা আর কিছু না, কে সাইন দিয়ে বলে দিচ্ছে যে আপনি কোন স্মলটি আপনি দেখতে চান। আমি দেখতে চাই প্রথম স্মলটি, একদম ছোট যে স্মল সেটা আমরা দেখতে চাই। তাহলে 1 সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। দেখুন 66 কিন্তু এখানে সবচেয়ে ছোট। আমি যদি এটা প্রমাণ করার জন্য দেখাতে চাই, তাহলে যদি আমি এখানে 1 দেই তাহলে কিন্তু এখানে 1 চলে আসবে। যদি আমি এখানে 3 দেই, এর পরেরটা টেস্ট করার জন্য ফাংশনটি সিলেক্ট করে আমি F2 বাটনে প্রেস করছি। F2 বাটনে প্রেস করার সাথে সাথে আবার সম্পূর্ণটি সিলেক্ট হয়ে যাবে। আমার এডিটেবল করতে পারবো, আমি এডিট করতে পারবো। এখন দেখুন আমি 2 নাম্বার স্মলটা দেখতে চাচ্ছি, যেটা 2 নম্বর মানে দ্বিতীয় নাম্বার স্মল, সেটি আমরা দেখতে চাচ্ছি। 2 সিলেক্ট করে দিলাম, ওকে। দেখুন 2 নাম্বার যে স্মল সেটি কিন্তু এখানে 3, সেটি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে কে এর ব্যবহারটা ঠিক এইভাবেই আমরা করতে পারি এই স্মল ফাংশনটির মাধ্যমে। এরপর আমি আপনাদের দেখাবো লার্জ ফাংশনটি। লার্জ ফাংশনটি একই রকম স্মল ফাংশনের মতোই লার্জ ফাংশনটিও কাজ করে। সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটি আমরা ক্রমিক অনুসারে জানতে পারি, অর্থাৎ প্রথম যে বড় সেটিও জানতে পারি, তার থেকে যে বড় তাকে সেটিকেও জানতে পারি। ট্যাব বাটনে প্রেস করে সিলেক্ট করে নিলাম। এখানে সিলেক্ট করার পরে আমি জানতে চাচ্ছি সব থেকে বড় কোন নাম্বারটি, সেটি আমার সব থেকে বড় 1। 1 নাম্বার সব থেকে বড় যেটি, সেটি এন্টার দিলে দেখুন 4000 কিন্তু এখানে চলে এসেছে। আবার যদি আমি এটাকে চেঞ্জ করে 9000 করে দিই তাহলে কিন্তু এটা চলে আসবে। 9000 এর পরে আরেকটি সংখ্যা আমি অ্যাজাম্পশন হিসেবে নিচ্ছি, ধরুন 6000 দিলাম। আমি 6000 দেওয়ার পরে এখানে F2 বাটন প্রেস করলাম, প্রেস করে এখানে আমি জানতে চাইলাম যে আমার দ্বিতীয় নাম্বারে সবচেয়ে বিগেস্ট ভ্যালু কোনটি। 2 সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এন্টার দিলে কিন্তু 6000 চলে আসলো। অর্থাৎ লার্জ এবং স্মল ফাংশন দিয়ে আমরা সবচেয়ে বড় এবং ক্রমিক অনুসারে বড় ছোট আমরা নির্ণয় করতে পারি। এরপর আমরা দেখব লেফট ফাংশন। লেফট ফাংশন দিয়ে আমরা ঠিক বাম পাশের ক্যারেক্টারগুলোকে আমরা নিতে পারি। কতগুলো ক্যারেক্টার আমরা চাই, কতগুলো অক্ষর আমরা চাই সেটা আমরা নিতে পারি, বা কতগুলো ডিজিট আমরা চাই সেটা আমরা নিতে পারি। ইকুয়াল টু left লেফট, ট্যাব বাটনে প্রেস করলাম। প্রেস করার পর বলছে যে টেক্সট দিতে, কোন টেক্সটটি আপনি লেফট থেকে নিতে চাচ্ছেন সেই টেক্সটটি সিলেক্ট করে দিলাম। তারপর বলছে নাম্বার অফ ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার আপনি নেবেন। আমি চাচ্ছি যে আমি 3টা ক্যারেক্টার নেব। 3টা ক্যারেক্টার নেওয়ার পর এটা যদি ক্লোজ করি, ক্লোজ করার পরে দেখুন জানুয়ারির জ্যান 3টা ক্যারেক্টার চলে আসছে, 1 2 3, 3টা ক্যারেক্টার চলে আসছে। এটিকে যদি যখন আপনি এখানে প্লাস সাইন চলে আসবে তখন যদি মাউস পয়েন্টারে ক্লিক করা অবস্থায় নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে কিন্তু দেখবেন সবগুলো কিন্তু 3টা ক্যারেক্টার হিসেবে চলে আসছে। আবার এটিকে প্লাস সাইন সিলেক্ট করা অবস্থায় যদি উপরের দিকে নিয়ে যান দেখেন সবগুলো চলে যাবে। অথবা যদি আপনি এখানে প্লাস সাইন আসার পর ডাবল ক্লিক করেন সবগুলো অটো ফিল হয়ে যাবে। এরপর আমরা দেখব মিড ফাংশন, অর্থাৎ মিডিল ফাংশনটি। মিডিলে যদি আমরা কোনো কিছু খুঁজতে চাই, মিডিলে কে আছে সেটা যদি খুঁজতে চাই তাহলে আমরা মিড ফাংশনটি ব্যবহার করব। ইকুয়াল টু mid মিড। এখানে বলেই দিবে, দেখেন রিটার্নস দ্য ক্যারেক্টার্স ফ্রম দ্য মিডিল অফ এ টেক্সট স্ট্রিং। এটি হচ্ছে আমার টেক্সট স্ট্রিং। টেক্সট স্ট্রিং এর মিডিলে কে আছে সেটিকে রিটার্ন করবে, সেটিকে দেখাবে। ট্যাব বাটনে প্রেস করলাম, প্রেস করার পর টেক্সটটি সিলেক্ট করলাম। টেক্সট সিলেক্ট করার পর আমি বললাম, এটি বলছে যে স্টার্ট নাম্বার, আপনার নাম্বারটা কোথায় থেকে শুরু হবে। তাহলে প্রথম 3টা ক্যারেক্টার আমি বাদ দিলাম। 3টা ক্যারেক্টার বাদ দিয়ে এখানে আমি লিখতে পারি আমার শুরু হবে 4র্থ নাম্বার থেকে। তাহলে আমি এখানে দিব 4। নাম্বার অফ ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার আমি নিব, আমি মাঝখানে 3টা ক্যারেক্টার নেব, তাহলে 3 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এখানে 1 2 3 4th নাম্বার থেকে শুরু হয়েছে।
আমি বলেছি 4th নাম্বার থেকে শুরু হবে এবং 3টা ক্যারেক্টার আমি নেব। 3টা ক্যারেক্টারই কিন্তু চলে এসেছে। আমি যদি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি তাহলে সবগুলোতে যেহেতু এডিএফ আছে, এডিএফ কিন্তু আলাদা হয়ে গেছে, সবগুলো থেকে এডিএফ চলে এসেছে। এরপর আমরা দেখব রাইট ফাংশনটি। রাইট ফাংশনটি সবসময় আমার রাইট সাইডে যে ক্যারেক্টারগুলো আছে বা যে টেক্সটগুলো আছে সেগুলো নেবার ক্ষেত্রে, সেগুলো সিলেক্ট করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে। ইকুয়াল টু রাইট, ট্যাব বাটনে প্রেস করলাম। প্রেস করার পর আমি টেক্সট স্ট্রিংটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর বলছে টেক্সট স্ট্রিং সিলেক্ট হয়ে গেল, কমা নাম্বার অফ ক্যারেক্টার্স, মানে রাইট থেকে আপনি এই পাশ থেকে কয়টি নাম্বার চাচ্ছেন। আমি চাচ্ছি 3টি। এন্টার। দেখুন ঠিক রাইট, ডান পাশ থেকে 1 2 3 3টি ক্যারেক্টারই নিয়েছে। এদিকে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখুন রাইট থেকে যদি শুধু 3টি ক্যারেক্টার নিয়েই কিন্তু আমার এখানে সম্পূর্ণ ফিল হলো। এভাবে রাইট ফাংশনটি দিয়ে আমরা রাইট পাশ থেকে বিভিন্ন নাম্বার বা ক্যারেক্টারগুলো নিতে পারি। এরপর আমরা দেখব রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশন দিয়ে কোনো ফ্র্যাকশন নাম্বারকে আমরা রাউন্ড করে ফেলতে পারি, অর্থাৎ পূর্ণ সংখ্যায় পরিবর্তন করতে পারি। সেটা কিভাবে করব? ইকুয়াল টু রাউন্ড ট্যাব নাম্বার অফ ডিজিটস, কত ডিজিট পর্যন্ত রাউন্ড হবে? আমি বললাম 1 ডিজিট পর্যন্ত রাউন্ড হবে। এন্টার। দেখুন এটি কিন্তু 57 ছিল, 6 হয়ে গিয়েছে। আবার যদি আমি বলি 0 পর্যন্ত রাউন্ড হবে তাহলে কিন্তু এটি 124 হয়ে গিয়েছে। 0 সিলেক্ট করে দিলে আমার ফাংশনটি আর থাকবে না, ফ্র্যাকশনের পরিবর্তে এটি সম্পূর্ণ একদম 124 যেটা হয় রাউন্ড নাম্বার, সেই রাউন্ড নাম্বারে পরিবর্তন হবে। এরপর আমরা দেখব লোয়ার। লোয়ার দিয়ে আসলে আমরা কোনো ক্যাপিটাল লেটারে লেখা বাক্যকে আমরা স্মল লেটারে সেটা কনভার্ট করতে পারি। এটি হচ্ছে লোয়ার ফাংশনের কাজ। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, এটি সম্পূর্ণ আপার কেসে লেখা, অর্থাৎ বড় হাতের অক্ষরে লেখা। এটিকে যদি আমি ছোট হাতের অক্ষরে নিয়ে আসতে চাই অথবা স্মল লেটারে নিয়ে আসতে চাই তাহলে আমি লোয়ার ফাংশনটি ইউজ করব। ইকুয়াল টু লোয়ার, টেক্সটটি আমি সিলেক্ট করে দিব যেখানে আমার টেক্সটটি আছে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সবগুলো ক্যারেক্টার কিন্তু এখানে স্মল লেটারে হয়ে গিয়েছে লোয়ার ফাংশনটির মাধ্যমে। আমরা লোয়ার ফাংশনটির মাধ্যমে লেটারগুলোকে স্মল লেটারে পরিবর্তন, ক্যাপিটাল লেটারগুলোকে স্মল লেটারে পরিবর্তন করতে পারি। এরপর আমরা দেখব আপার, অর্থাৎ লোয়ার যে লাইনটি ছিল, লোয়ার কেসে যে লাইনটি ছিল অর্থাৎ ছোট হাতের লেখা যে লাইনটি ছিল সেটিকে আমরা আপার দিয়ে সবগুলোকে বড় হাতের অক্ষরে পরিবর্তন করতে পারি বা আপার কেসে পরিবর্তন করতে পারি। সিলেক্ট করে দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন ছোট হাতে যতগুলো অক্ষর ছিল, লোয়ার কেসে যতগুলো অক্ষর ছিল সবগুলো অক্ষর কিন্তু বড় হাতের অক্ষরে পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ আপার দিয়ে আমরা ছোট হাতের অক্ষরগুলোকে বড় হাতের অক্ষরে পরিবর্তন করতে পারি। এরপর আমরা দেখব প্রপার। প্রপার ফাংশনটি দিয়ে যেখানে আসলে বড় হাতের অক্ষর করা দরকার, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের অক্ষর হয়ে যাবে, এটি হচ্ছে প্রপার ফাংশনের কাজ। দেখুন ইকুয়াল টু প্রপার, আমি এখান থেকে ট্যাব বাটনে প্রেস করে সিলেক্ট করে দিলাম। আমি তারপর টেক্সট স্ট্রিংটা সিলেক্ট করলাম, রাইট ব্র্যাকেট ক্লোজ। বাংলাদেশের বি বড় হাতের হয়েছে, তারপর ইজ এর আই বড় হাতের হয়েছে, মা এর এম বড় হাতের, মাদারল্যান্ডের এম বড় হাতের হয়ে গিয়েছে। অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরটি তখন বড় হাতের হয়ে যাবে অটোমেটিক। এটি হচ্ছে প্রপারের কাজ। প্রপার ফাংশন দিয়ে আমরা এই কাজটি করতে পারি। এরপর লেন ফাংশন। লেন ফাংশনটি দিয়ে আসলে আমরা ক্যারেক্টার মেজার করতে পারি, যে একটি টেক্সট স্ট্রিং এর মধ্যে বা একটি ওয়ার্ডের ভিতরে কতগুলো আসলে ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলো আমরা মেজার করতে পারি লেন ফাংশনটি দিয়ে। দেখুন ইকুয়াল টু লেন, ট্যাব বাটনে প্রেস করলাম, বাংলাদেশ সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 10টি অক্ষর চলে আসলো। আমি যদি এখানে শুধু ইংলিশ সিলেক্ট করি, ইংলিশ লিখি ENGLISH, তাহলে কিন্তু 60টি অক্ষর চলে আসলো। দেখুন 1 2 3 4 5 6 7, অর্থাৎ কোন অক্ষরের ভিতরে কতগুলো ক্যারেক্টার আছে সেটি আমরা লেন ফাংশন দিয়ে জানতে পারি। ট্রিম ফাংশনটি আপনার লাইনগুলোর মধ্যে যদি অনাকাঙ্ক্ষিত স্পেস থাকে সেগুলোকে সংকুচিত করে
সঠিক স্পেসিংটা করবে, এটি হচ্ছে ট্রিম ফাংশনের কাজ। এখানে আপনি যতগুলোই স্পেস দেন না কেন, দেখুন আমি এখানে অটোমেটিক স্পেস দিয়ে রেখেছি, আমি আরও স্পেস দিলাম, এটিকে অনেকখানি স্পেস দিয়ে দিলাম। এখানে যখন এরকম প্লাস সাইন আসবে, ডাবল ক্লিক করার সাথে সাথে যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু জায়গা কিন্তু আপনার ওই সেলটি নিয়ে নেবে, আপনি যে লেখাটা লিখেছেন সেটিকে ভিজিবল করার জন্য। এখন যদি আমি এখানে ট্রিম ফাংশনটি দিই, ট্রিম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যেই সেলে আমার লেখাগুলো আছে, টেক্সট স্ট্রিংটা যেই সেলে আছে সেই সেলটা সিলেক্ট করলাম। সেই সেল সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমি এখানে যত স্পেসই দিই না কেন, সম্পূর্ণ পারফেক্ট স্পেসিংটা কন্ট্রোল করে ট্রিম ফাংশনটি আমাকে আমার ডেটা বলেন বা টেক্সট স্ট্রিং বলেন সেটি আমাকে দিয়ে দিবে। এটি হচ্ছে ট্রিম ফাংশনের কাজ। এরপর কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন দিয়ে আমি আসলে একটি সেলের ভিতরে কতগুলো ভ্যালু আছে সেটা গুনতে পারি বা কাউন্ট করতে পারি। দেখুন ইকুয়াল টু কাউন্ট, counts the number of a cell in a range that contain numbers. কাউন্ট ফাংশনটি একটি সেলের ভিতরে যে নাম্বারগুলো থাকবে ঠিক সেগুলোকে কাউন্ট করবে। যদি কখনো টেক্সট চলে আসে, টেক্সটগুলোকে কিন্তু আর কাউন্ট করবে না। তো কাউন্ট, এই হচ্ছে আমার টেক্সট স্ট্রিংগুলো সেলগুলো, এন্টার। এখানে 10টি সংখ্যা আছে। দেখুন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কাউন্ট ফাংশনটি, এখানে দেখতে পাচ্ছি যে 10টি এখানে নিউমেরিক্যাল ভ্যালু আছে। যদি আমি কোনোটার ভিতরে টেক্সট অ্যাড করে দিই, ধরুন টেক্সট অ্যাড করে দিলাম, তখন কাউন্ট ফাংশন কিন্তু সেটিকে আর গুনবে না, অটোমেটিক্যালি কিন্তু একটা কমে গিয়েছে, 9 হয়ে গিয়েছে। যদি আরেকটিতে দেই, আরেকটি কিন্তু কমে গেল। এটি হচ্ছে কাউন্ট ফাংশনের কাজ, অর্থাৎ সেলগুলোর ভিতরে যেগুলোতে ঠিক নাম্বার আছে বা নিউমেরিক্যাল ভ্যালু আছে সেগুলোই ঠিক কাউন্ট করবে কাউন্ট ফাংশন, এছাড়া অন্য কোনো কিছু কাউন্ট করবে না। কাউন্ট এ ফাংশন। কাউন্ট এ ফাংশনটি দিয়ে আপনি একটা সেলের ভিতরে অক্ষরগুলোকেও কাউন্ট করতে পারবেন, টেক্সটগুলোকে যেমন কাউন্ট করতে পারবেন, নাম্বারগুলোকেও ঠিক তেমনভাবে কাউন্ট করতে পারবেন। অর্থাৎ আপনার সেলের ভিতরে যদি কোনো কিছু থাকে, সেটা নাম্বার হোক বা টেক্সট হোক, কাউন্ট এ ফাংশন দুটিকেই কাউন্ট করবে। দেখুন এখানে কিন্তু নাম্বার আছে, এখানে নাম্বার যেমন আছে তেমনই কিন্তু আপনার টেক্সট আছে সেলের ভিতরে। ইকুয়াল টু কাউন্ট এ, কাউন্ট এ আমি সিলেক্ট করলাম, তারপর আমি রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এখানে কিন্তু 10ই চলে আসছে। আমি যদি এখানে কিছুই না রাখি তাও কিন্তু 10ই থাকবে। আবার যদি আমি এখানে কোনো কিছু লিখে দিই তাও কিন্তু 10। আবার যদি আমি একটা সেল এখান থেকে কন্ট্রোল মাইনাস চেপে ডিলিট করে দিই, তখন কিন্তু যেহেতু একটা র চলে গেল তাই 9 এখানে শো করছে, যেহেতু একটা র আমার চলে গিয়েছে। এটা হচ্ছে কাউন্ট এ ফাংশন। কাউন্ট এ ফাংশন দিয়ে আমরা সেলগুলোর ভিতরে টেক্সট এবং নাম্বার দুটিকেই কাউন্ট করতে পারি। এরপর আমরা দেখব কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটির নাম। কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটি দিয়ে আপনারা বুঝতেই পারছেন, ব্ল্যাঙ্ক অর্থ শূন্য কোনো জায়গার, কাউন্ট মানে তো আপনারা জানেন। কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে আমরা নির্দিষ্ট কলামে বা রর ভিতরে যে সেলগুলো ফাঁকা বা শূন্য সেগুলো আমরা কাউন্ট করতে পারি। ইকুয়াল টু কাউন্ট ব্ল্যাঙ্ক, সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে আমার 2টি সেল কিন্তু ফাঁকা ছিল। যদি আরেকটি সেল আমি ফাঁকা করে দিই অর্থাৎ ডিলিট করে দিই, দেখুন 3টি হয়ে গেল। যদি আরেকটি করে দিই তাহলে কিন্তু 4টি হয়ে গেল, অর্থাৎ 4টি সেল এখানে ব্ল্যাঙ্ক, এই জন্য এখানে 4 শো করছে। কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটি দিয়ে আমরা সেলগুলোর ভিতরে বা রগুলোর ভিতরে কতগুলো র ফাঁকা বা কতগুলো সেল ব্ল্যাঙ্ক আছে সেটি আমরা দেখতে পারি। কনকাটিনেট ফাংশন, এই ফাংশনটি অনেক গুরুত্বপূর্ণ একটি ফাংশন। এই ফাংশনটি অনেক সময় বিভিন্ন কাজ করার ক্ষেত্রে ব্যবহার করি আমরা। অনেক সময় টেক্সট জয়েন, টেক্সট অ্যান্ড নিউমেরিক্যাল ভ্যালুগুলো জয়েন করার জন্য আমরা কনকাটিনেট ফাংশনটি ব্যবহার করি। আমি প্র্যাকটিক্যাল ব্যবহার আপনাদের এখানে দুইভাবে দেখাবো, কিভাবে আপনারা দুইভাবে এটি ব্যবহার করতে পারেন সেটি আমি আপনাদের দেখাবো।
ইকুয়াল টু কনকাটিনেট। কনকাটিনেট ফাংশনটি অফিস 16 পরে অফিস 19 যখন চলে এসেছে তখন এটি অবসলিউট হয়ে গিয়েছে, অর্থাৎ পুরাতন হয়ে গিয়েছে। এখন চলছে টেক্সট জয়েন্ট ফাংশন। এরপরে টেক্সট জয়েন্ট ফাংশনটি আছে, সেটি আমি আপনাদের দেখাবো। আপাতত কনকাটিনেট যে পুরাতন ফাংশনটি আছে সেটি আমি দেখাচ্ছি। ইকুয়াল টু কনকাটিনেট বলছে যে টেক্সট, কোন টেক্সটের সাথে আপনি কোন টেক্সটগুলো জয়েন করবেন। আমি জানুয়ারির সাথে জয়েন করতে চাচ্ছি টেক্সট 1 অ্যান্ড টেক্সট 2 ব্র্যাকেট ক্লোজ এন্টার। জানুয়ারি 1 কিন্তু হয়ে গিয়েছে, ডাবল ক্লিক করলে সবগুলো ফিল হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে জানুয়ারি 1 এর এবং 1 এর মাঝখানে একটি ড্যাশ চিহ্ন থাকবে, সেটি আমরা কিভাবে করতে পারি। এফটি বাটনে প্রেস করলাম, প্রেস করার পরে ঠিক আমার যে কনকাটিনেট ফাংশনটি আছে এর মাঝখানে যদি আমি ডবল কোটেশন দিয়ে ড্যাশ সাইনটি দিয়ে আবার ডবল কোটেশন অফ করি, তারপর আরেকটি কমা দিয়ে দেই, তাহলে কিন্তু দেখুন মাঝখানে যে অংশটুকু ছিল সেখানে একটা ড্যাশ অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আমি কনকাটিনেট ফাংশনটি ব্যবহার করতে পারি। আবার ম্যানুয়ালি যদি আমি করতে চাই, ম্যানুয়ালি কিভাবে করতে পারি সেটি আমি আপনাদের দেখাচ্ছি। ইকুয়াল টু যে দুটো টেক্সট আমি জয়েন করব, এটা জয়েন করব, তারপরে অ্যাম্পারস্যান্ড একটা সাইন আছে যেটি শিফট 7 প্রেস করলে আপনারা পাবেন। অ্যাম্পারস্যান্ড ডাবল কোটেশন 1, ডাবল কোটেশনের মাঝখানে আমি কি দিতে চাচ্ছি, একটা গ্যাপ দিতে চাচ্ছি, অর্থাৎ ড্যাশ চিহ্ন দিতে চাচ্ছি, তারপর আবার ডাবল কোটেশন শুরু, আবার শিফট F7, শিফট শুধু 7, F7 না, 7 এর উপরে দেখবেন এন্ড সাইনটি আছে। তারপর কাকে জয়েন করব, এটাকে জয়েন করব, প্রেস এন্টার। দেখুন এই ফর্মুলার মতো কিন্তু যেটা আমি কাস্টমাইজ করে তৈরি করলাম, অর্থাৎ এটা হচ্ছে ফাংশন, কনকাটিনেটটা ফাংশন, আর এই পাশে যেটা আমি করলাম সেটি হচ্ছে আমার ফর্মুলা বা কাস্টমাইজ ফর্মুলা, আপনি যেটি বলেন না কেন, এইভাবে কিন্তু আপনি করতে পারেন। কিন্তু এখানে একটি প্রবলেম আছে, সেই প্রবলেমটি হচ্ছে when there is any blank cell between 3 columns concatenate will not work। এটা 3 কলামস হতে পারে অথবা অনেকগুলো কলাম হতে পারে। দেখুন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আছে, একটি জায়গা আছে ব্ল্যাঙ্ক। আমি যদি ব্ল্যাঙ্কগুলো নিয়ে করতে চাই, ব্ল্যাঙ্কগুলো নিয়ে করতে চাইলে কিন্তু কনকাটিনেট হবে না। দেখুন ট্যাব বাটনে প্রেস করলাম, আমি চাচ্ছি যে এই দুটিকে আমি কনকাটিনেট করব, প্রেস এন্টার। দেখুন ভ্যালু শো করছে, অর্থাৎ ব্ল্যাঙ্ক যখন থাকবে দুইটা সেল ভিতরে যদি আমি কনকাটিনেট করতে চাই সেক্ষেত্রে কিন্তু সেটি হবে না। আর এই সমস্যার সমাধান করার জন্য টেক্সট জয়েন যে ফাংশনটি আছে সেটি আসছে। এরপরে আমি টেক্সট জয়েন ফাংশনটি নিয়ে কথা বলবো। টেক্সট জয়েন ফাংশন যেটি কনকাটিনেট ফাংশনের আধুনিক রূপ, এই ফাংশনটির মাধ্যমে কোনো সেলগুলোকে যখন আমরা কনকাটিনেট করতে চাই বা একত্রিত করতে চাই, জয়েন করতে চাই, তখন কিন্তু সেটার সেলের ভিতরে যদি ব্ল্যাঙ্ক কোনো কিছু থাকে সেটিকে আসলে কনসিডার করবে না। ইকুয়াল টু টেক্সট জয়েন। টেক্সট জয়েন ডিলিমিনেটর বলছে, ডিলিমিনেটর অর্থ হচ্ছে যে আপনি যখন দুইটা টেক্সটকে একত্রিত করবেন বা এক জায়গায় নিয়ে আসবেন, তখন আপনি কি মাঝখানে কোনো কিছু চাচ্ছেন। আমি এখানে ডিলিমিনেটর হিসেবে যদি ড্যাশ সাইনটিকে ইউজ করতে চাই, অবশ্যই আমার ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন দেওয়ার পর একটা কমা প্রেস করার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু বলে দিচ্ছে ইগনোর এমটি সেলস উইথ হোয়েন কনকাটিনেটিং। আপনি যখন কনকাটিনেট করছেন তখন কি আপনি এমটি সেলগুলোকে ইগনোর করতে চান, অথবা আপনি কি চান সেগুলোকে অ্যাড করতে, ইনক্লুড এমটি সেলস। দুইটা অপশনই কিন্তু আছে, আমি চাচ্ছি এক্সক্লুড করতে, বাদ দিতে। ট্যাব প্রেস করব, ট্যাব প্রেস করলে ট্রু অটোমেটিক নিয়ে নিবে। তারপরে আবার কমা প্রেস করার সাথে সাথে বলছে যে এখন আপনি বলুন যে আপনার কি আপনি জয়েন করতে চাচ্ছেন। টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3 এভাবে একটা সিরিজ কিন্তু এখানে চলতে থাকছে। আমি চাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত কনকাটিনেট হবে। আমি একটা রেঞ্জ সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ। এরপরে যদি আমি এন্টারে প্রেস করি তাহলে ঠিক আগের মতোই দেখবেন জানুয়ারি মাঝখানে একটি ড্যাশ সাইন এবং 1টা অটোমেটিক্যালি কনকাটিনেট হয়ে গিয়েছে বা একসাথে জয়েন হয়ে গিয়েছে। এন্টার। হ্যাঁ, ঠিক আগের মতো কাজ করছে, অর্থাৎ এটি ডাইনামিক। এই ফাংশনটি নতুন, অফিস 19 প্লাস ভার্সনের জন্য এটি নতুন ফাংশন। এই ফাংশনটি দিয়ে আপনি কিন্তু টেক্সটগুলো জয়েন করতে পারেন। এখন কনকাটিনেট বাদ দিয়ে আপনি টেক্সট জয়েন ফাংশনটি ব্যবহার করতে পারেন। এরপর আমরা দেখব র্যাঙ্ক ফাংশন। র্যাঙ্ক ফাংশন দিয়ে আপনি র্যাঙ্ক করতে পারেন।
আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করেছি তখন নাম্বার নিয়ে বা 1 রোল হওয়া 2 রোল হওয়া নিয়ে অনেক ঝগড়া বিবাদ করেছি, মন খারাপ করেছি, সবাই করেছি মোটামুটি। ঠিক এখানে র্যাঙ্ক অর্থ হচ্ছে একটা র্যাঙ্ক তৈরি করে দেয়া, অর্থাৎ 1K 2K, হ্যাঁ, এরকম একটা র্যাঙ্ক তৈরি করে দেয় র্যাঙ্ক ফাংশনটি। তো র্যাঙ্ক ফাংশনটি কিভাবে কাজ করে আমরা দেখি। ইকুয়াল টু র্যাঙ্ক, র্যাঙ্ক ফাংশনটি এখন অবসলিউট হয়ে গিয়েছে। র্যাঙ্ক ফাংশনটি তারপরে আমরা দেখব। অবসলিউট যেগুলো হয়ে যাবে সেগুলোর সাথে এরকম একটা সাইন থাকবে। যাই হোক, র্যাঙ্ক আমরা র্যাঙ্ক করব, ঠিক যেখানে র্যাঙ্ক করব তার প্রথম যে ভ্যালুটা থাকবে সেটিকে আমরা সিলেক্ট করব, কমা। রেফারেন্স অর্ডার, রেফারেন্স অর্ডার যখন আমরা দিব অবশ্যই যেখান থেকে সিলেক্ট করছি সেখান থেকে সম্পূর্ণ অংশটি আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেবার পরে F4 বাটনে প্রেস করলে দুইটা কিন্তু লক হয়ে যাবে, অর্থাৎ আপনি কলাম নাম্বারের সামনে একটি ডলার সাইন চলে আসবে এবং র নাম্বারের সামনে একটি ডলার সাইন চলে আসবে, অর্থাৎ সবগুলোই কিন্তু লক হয়ে গেল। তারপর রাইট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এখানে 100 যে অংশ নাম্বারটি আছে তার পজিশন হচ্ছে 10, তাহলে 1-এ কে আছে আমরা দেখি। 400 যে আছে সে হচ্ছে 1। যদি আমি এটাকে পরিবর্তন করে 50 দিই তাহলে এটি 10-এ চলে আসার কথা, হ্যাঁ 10-এ চলে এসেছে। 1 তখন হয়ে গিয়েছে 290। আবার যদি আমি এই নিচেরটাকে আবার 800-তে নিয়ে যাই, 800 লিখি, তাহলে কিন্তু দেখুন এটি আবার 1 হয়ে গিয়েছে। অর্থাৎ এইভাবে আপনি র্যাঙ্ক করে দেখতে পারেন যে সব থেকে বড় কোনটি বা আপনার ক্রমিক যে নাম্বারটা সেগুলো আপনি এইভাবে দেখতে পারেন। এগুলোকে যদি আপনি চান শর্ট করে দেখতে পারেন যে আসলে আপনার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। সিলেক্ট করার পরে ঠিক এই যে উপরে দেখবেন যে সর্ট অ্যান্ড ফিল্টার নামে একটি অপশন আছে, এটা ক্লিক করুন। ক্লিক করার পর বলছে সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, আপনি ছোট থেকে কি বড় দেখতে চান, অথবা সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, বড় থেকে কি ছোট দেখতে চান। আমি বড় থেকে ছোট দেখব। এখানে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন সিলেক্ট করতে হবে সর্ট। দেখুন যখন আমি এটা সর্ট করে ফেললাম তখন কিন্তু সবচেয়ে বড় যে নাম্বারটি সেটি উপরে চলে গেল এবং সব থেকে ছোট যে নাম্বারটি সেটি নিচে চলে আসলো। দেখুন র্যাঙ্ক ফাংশনটা কিন্তু এখানে সুন্দরভাবে কাজ করছে। এভাবে আপনি কিন্তু প্রুভ করতে পারেন যে র্যাঙ্ক ফাংশনটি ঠিকভাবে কাজ করলো কিনা। এটি একটি কাস্টম সিস্টেম আমি আপনাদের দেখালাম। এরপরে আমরা দেখব ডেট ফাংশন। ডেট ফাংশনগুলো দিয়ে আসলে আমরা কিভাবে কাজ করতে পারি, টুডে ফাংশন দিয়ে কিভাবে কাজ করে, ইয়ার কিভাবে কাজ করে, মান্থ কিভাবে কাজ করে, নাও প্রেস করলে সেটি কিভাবে কাজ করে। টুডে অর্থ আজ, আজকে ফাংশনটা দিলে কি হয় দেখি। ব্র্যাকেট ক্লোজ করতে হবে। অর্থাৎ টুডে ফাংশনটি ব্যবহার করে আমরা আজকে কত ডেট সেই ডেটটা কিন্তু আমরা দেখতে পারি। এখন এই ডেটটাকে বেসিস করে আমরা ইয়ারটা দেখতে পারি, আসলে ইয়ারটা কত। ইকুয়াল টু ইয়ার, ট্যাব বাটনে প্রেস করলাম, ডেটটা সিলেক্ট করে দিলাম, এন্টার। ইয়ার 2020, মান্থ কত, তারপর যদি আমরা মান্থ তো দেখতে চাই, ট্যাব, ডেটটাকে সিলেক্ট করলাম, মান্থ। তারপর যদি আমরা ডে ফাংশনটি দিয়ে আমরা একটি ডেটের ভিতরে ডে কতগুলো আছে আসলে সেটা আমরা বের করতে পারি। ইকুয়াল টু ডে, ট্যাব বাটনে প্রেস করলাম, সিলেক্ট করলাম, প্রেস এন্টার। ডে 9, অর্থাৎ আজকের যে ডেটটি এটি ছিল সেটি হচ্ছে যে জুন মাসের আজকে 9 তারিখ। সেই ডে কতটুকু, ডে হচ্ছে 9। এটি যদি আমরা Ctrl+1 প্রেস করি, Ctrl+1 প্রেস করে আমরা কিন্তু এটি ফরম্যাট করতে পারি কেমন আমি দেখতে চাই। আসলে এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আপনি ইচ্ছা মতো দেখুন জুন 9, 2020 এটি দেখতে পারেন, অথবা জুন 20 এরকমও দেখতে পারেন। আমি যদি এটা সিলেক্ট করে দিই জুন 9, 2020, অর্থাৎ এটি হচ্ছে কাস্টম ফরম্যাটিং। এই ফরম্যাটিং এর মাধ্যমে আপনি চাইলে এটি ইন্টারফেসটা চেঞ্জ করে দিতে পারেন। আবার নাও অপশনটির মাধ্যমে আপনি টাইম প্লাস ডেট দুটি দেখতে পারবেন। নাও, ট্যাব বাটনে প্রেস করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটিকে টাইম এইভাবেই ক্যালকুলেট করে। এটা যদি আমি ফরম্যাট করতে চাই, বিভিন্ন ফরম্যাট এখানে আছে, এই ফরম্যাট দিলে আমি জাস্ট টাইমটা পাচ্ছি। যদি আমি আওয়ার মিনিট দিয়ে ফরম্যাটটা আসলে করি, আওয়ার মিনিট
দিলে আসলে অ্যাকচুয়াল ফরম্যাটটা আমি আসলে পাচ্ছি। আওয়ার, মিনিট, এম, পিএম, এর আগে যদি আমি কমা দিয়ে ডেট ফাংশনটা দিতে চাই, প্রথমে আমি যদি দিতে চাই ডে, ডিডি স্পেস ডে, ডিডি equal to month and year। স্পেস দিলাম, দিয়ে এন্টার বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু কাস্টম ফরম্যাটিং এর মাধ্যমে আমরা আমাদের ডিজায়ার্ড যে ফাংশনগুলো থাকে এগুলোকে আরো ইন্টারফেসগুলো চেঞ্জ করে দিতে পারি ঠিক এইভাবে। এখানে কিন্তু আমি চাইলাম প্রথমে আমার মাস থাকবে, প্রথমে আমার তারিখ থাকবে, তারিখটা কিন্তু প্রথমে আছে, তারপরে মাস, তারপরে ইয়ার। এটি আমি Ctrl+1 প্রেস করে এইভাবে করলাম। ডিডি অর্থ আপনার ডে, হাইফেন, একটা হাইফেন দেওয়ার পর এমএম লেখার অর্থ হচ্ছে মান্থ, ইকুয়াল টু ইয়ার লেখার অর্থ হচ্ছে 3টে ইয়ার নিয়ে নিল, একটা স্পেস দিলাম, দেওয়ার পরে ঠিক আমার টাইমের যে ফাংশনটি ছিল সেটাকে এইভাবে ফরম্যাট করে দিলাম। ওকে প্রেস করার সাথে সাথে এটি এরকম ভাবে ফরম্যাট হয়ে যাবে। এখন আমরা দেখব VLOOKUP ফাংশনটি। VLOOKUP ফাংশন আসলে ভার্টিক্যালি কোনো ডাটা খুঁজে নিয়ে এসে আমাকে দিবে। ভার্টিক্যালি ডাটাগুলো খোঁজার ক্ষেত্রে আমরা VLOOKUP ফাংশনটি ব্যবহার করব। ইকুয়াল টু VLOOKUP ট্যাব বাটনে প্রেস করব। আমি এটি খুঁজতে চাচ্ছি। এটি খোঁজার ক্ষেত্রে আমি এখন বলছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে হচ্ছে আমার টেবিলটা সিলেক্ট করে দিতে হবে, যেই টেবিলের ভিতরে আমার যে ডাটাকে খুঁজবো সেটিও আছে এবং যার সাপেক্ষে খুঁজতেছি সেই ডাটাগুলো আছে। দেখুন এখানে আমি খুঁজবো, এটি আমার টেবিল অ্যারে। এই টেবিল অ্যারের ভিতরে আমি মে যেহেতু সিলেক্ট করেছি, মে কিন্তু এখানে আছে, মে এখানে আছে। আবার আমি চাচ্ছি যে এখানে এটি তো কলাম 1, এটি কলাম 2, কলাম 2 তে আমার ভ্যালু আছে, তাহলে কলাম 2 আমি সিলেক্ট করে দেব। এখানে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কত নাম্বার কলামে আমার ডাটাগুলো আছে সেটি আমি খুঁজতে চাচ্ছি, তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার 2 দেওয়ার পর এখানে বলবে যে আমি সবসময় এক্সাক্ট ম্যাচটা সিলেক্ট করব, তাহলে আমার জন্য সুবিধা হবে। ট্যাব এক্সাক্ট ম্যাচ অর্থাৎ ফলস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। মে 125, দেখুন মে 125। এটা ড্রপ ডাউন লিস্ট আমি আগে করে রেখেছি। জুন 140, জুন 140। কিন্তু যদি কোনো কারণে এখানে মাসের নামটি না থাকতো তাহলে কি অবস্থা হতো? তখন কিন্তু ডেটাটা নট অ্যাভেলেবল দেখাবে, অর্থাৎ হ্যাশট্যাগ এনে অর্থ হচ্ছে আপনি যেটাকে খুঁজছেন, অর্থাৎ জুন, যে জুনকে আপনি খুঁজছেন সেটি কিন্তু আসলে টেবিলের ভিতরে নেই, যার কারণে নট অ্যাভেলেবল এই সাইনটি চলে এসেছে। এসি দিয়ে Ctrl+Z প্রেস করে আমি আনডু করছি। এটি সমস্যার সমাধান করার জন্য আমরা ইফ এরর ফাংশনটি ব্যবহার করতে পারি। ইফ এরর মানে হচ্ছে যদি আমার ভুল হয়, যদি আমি ডাটাগুলো খুঁজে না পাই তখন কি হবে। দেখুন ইফ এররের সাথে VLOOKUPটা আমি ইউজ করব। ইকুয়াল টু VLOOKUP ট্যাব বাটনে প্রেস করছি। ঠিক জানুয়ারিকে আমি খুঁজতে চাচ্ছি, কমা, কোথায় খুঁজবো? টেবিল অ্যারে আমার এটা। কত নাম্বার অ্যারেতে খুঁজবো? কলামে খুঁজবো, কলাম নাম্বার 2। আর ম্যাচটা কেমন হবে? এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ যদি আমি এখানে ট্যাব বাটনে প্রেস না করে যদি আমি 0 প্রেস করি তাহলে কিন্তু এটি অটোমেটিক ফলস সিলেক্ট হয়ে যাবে। 0 এনে চলে এসেছে, অর্থাৎ নট অ্যাভেলেবল। এখানে কিন্তু জানুয়ারিটা নেই। যদি আমি এখানে জানুয়ারি করে দিতাম তাহলে কিন্তু এখানে জানুয়ারি চলে আসতো। আবার জানুয়ারি যখন ডিলিট করছি তখন কিন্তু আর এখানে এরকম একটি এরর সাইন আসছে। এরকম এরর সাইন যাতে না আসে সেক্ষেত্রে আমরা ইফ এরর ফাংশনটি ব্যবহার করতে পারি। F2। ঠিক VLOOKUP এর আগে আমি ইফ এরর ফাংশনটি ব্যবহার করব। ইফ এরর ট্যাব বাটনে প্রেস করলাম। এরপর আমি যেটি করব যে যদি আমার VLOOKUP দিয়ে খুঁজে না পাই সেক্ষেত্রে আসলে কি হবে, কমা, এখানে বলে দিচ্ছে দেখুন ভ্যালু ইফ ট্রু, যদি আপনার যেটা খুঁজতে চাচ্ছেন সেটা যদি মিথ্যা হয়, যদি খুঁজে না পাওয়া যায় তখন আসলে অ্যান্সারটা কেমন হবে। তখন আমি ওকে বলে দিচ্ছি অ্যান্সারটা হবে ব্ল্যাঙ্ক, BLANK।
তুমি আমাকে বলবা যে ব্ল্যাঙ্ক, যে আসলে সেখানে কোনো ডাটা নেই। ব্র্যাকেট ক্লোজ ফর VLOOKUP, এগেইন ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন এখানে কিন্তু বলে দিচ্ছে যে ব্ল্যাঙ্ক। আগে যেটি শো করেছিল নট অ্যাভেলেবেল, এখন কিন্তু শো করছে ব্ল্যাঙ্ক। যদি আমি এখানে জানুয়ারিটা সিলেক্ট করে দিই তখন আবার জানুয়ারিটা চলে এসেছে। অর্থাৎ ইফ এরর ফাংশন দিয়ে ফর্মুলা, ইফ এরর অ্যান্ড VLOOKUP দিয়ে আমি একটা ফর্মুলা ক্রিয়েট করেছি, যেটা দিয়ে আমি যদি আমার সেল ভিতরে কোনো কিছু ভুল থাকে সেটি যেমন আমরা সুন্দরভাবে ফরম্যাট করতে পারি, তেমনি কি মেসেজ শো করতে হবে সেটিও কিন্তু আমরা বলে দিতে পারি। ফেব্রুয়ারি আমি ডিলিট করে দিলাম। যদি আমি এখানে ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে ফেব্রুয়ারিকে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক শো করবে। আবার যদি আমি এখানে মে সিলেক্ট করে দিই, মে সিলেক্ট করার পর মেকে যদি আমি ডিলিট করে দিই তাহলে দেখুন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক শো করছে। ঠিক এইভাবে ইফ এরর VLOOKUP ফাংশনটি কাজ করে। আমরা দেখবো এইচ লুকআপ ফাংশন। VLOOKUP দিয়ে আমরা খুঁজেছি যে ভার্টিক্যালি খুঁজবো, ভার্টিক্যালি কোনো কিছুকে খোঁজার জন্য VLOOKUP ব্যবহার করেছি। এইচ লুকআপ ফাংশনটি আমরা ব্যবহার করব হরিজন্টাল কোনো ডাটাকে খুঁজে বের করার জন্য এইচ লুকআপ ফাংশনটি ব্যবহার করব। ইকুয়াল টু এইচ লুকআপ, ট্যাব বাটনে প্রেস করলাম। এটিকে আমরা খুঁজতে চাচ্ছি, কোথায় খুঁজতে চাচ্ছি? ঠিক আমার এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জের ভিতরে খুঁজতে চাচ্ছি। কত নাম্বার কলামে আমি রতে খুঁজতে চাচ্ছি? আমি র ইন্ডেক্স নাম্বার, কিন্তু এখানে ছিল কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কিন্তু বলছে র ইন্ডেক্স নাম্বার। আমার র ইন্ডেক্স নাম্বার এটি একটা র, এটি সেকেন্ড র। আমি সেকেন্ড রতে আমার ডাটাগুলো আছে, সেকেন্ড রতে খুঁজতে চাচ্ছি। সেকেন্ড র জন্য 2 দিয়ে দিলাম, আমার তারপরে 0 দিয়ে দিলাম। 0 দেওয়ার পর এন্টার প্রেস করলাম। দেখুন জুলাইয়ের জন্য কিন্তু এটি 110 চলে আসছে, জুলাই 110। আমি যদি জানুয়ারি দেখতে চাই, এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা আছে, জানুয়ারি দেখবো আমি। জানুয়ারির জন্য কিন্তু 100 সিলেক্ট দেখাচ্ছে। আমি যেটা খুশি সেটা কিন্তু এখান থেকে চাই। অক্টোবর দেখতে চাই তাহলে একদম শেষেরটা সিলেক্ট করে অক্টোবর সিলেক্ট করলাম। কিন্তু সিলেক্ট হয়নি। যদি আমি অক্টোবর সিলেক্ট করি, এখন অক্টোবর 130 কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক এইভাবে এইচ লুকআপ ফাংশন দিয়ে আমি র ওয়াইজ ডাটাগুলো যেমন খুঁজতে পারি, তেমনি VLOOKUP দিয়ে আমি কলাম ওয়াইজ ডাটা খুঁজতে পারি। এইচ লুকআপ দিয়ে আমি র ওয়াইজ ডাটাগুলো খুঁজে বের করতে পারি খুব সহজে। এরপর আমরা কথা বলবো ফাইন্ড ফাংশনটি নিয়ে। ফাইন্ড ফাংশনটি দিয়ে আমরা স্পেসিফিক ক্যারেক্টারগুলো ঠিক কোথায় আছে সেটি আমরা খুঁজে বের করতে পারি। ফাইন্ড, ট্যাব বাটনে প্রেস করলাম। এখানে আমরা এ কে খুঁজে বের করব। এ আসলে কত নাম্বার ক্যারেক্টার সেটা আমরা খুঁজে বের করতে চাচ্ছি। প্রথমে আমার সেটা লিখতে হবে, আমরা কি খুঁজতে চাচ্ছি। আমরা এ কে খুঁজতে চাচ্ছি। কোথায় খুঁজতে যাচ্ছি? ঠিক এই টেক্সটার ভিতরে, ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন এ আছে 9 নাম্বার ক্যারেক্টার হিসেবে। দিস এর মধ্যে আছে 1 2 3 4, ব্ল্যাঙ্ক সহ কাউন্ট হবে 5 6 7, 1 2 3 4 5 6 7 8 and 9। এ আছে 9 নাম্বার ক্যারেক্টারে। ঠিক ফাইন্ড ফাংশনটি দিয়ে আমরা খুঁজে বের করতে পারি স্পেসিফিক কোনো লেটার বা ক্যারেক্টারকে। এরপর আমরা যেটি করব, রিপ্লেস ফাংশনটি দিয়ে। ধরুন আমরা এখানে দিস ইজ এ টেক্সট না লিখে যদি লিখতে চাই দিস ইজ দ্য টেক্সট, তাহলে আমরা কি করতে পারি? রিপ্লেস ফাংশনটি ব্যবহার করতে পারি। ট্যাব রিপ্লেস ফাংশন ওল্ড টেক্সট বলছে, এখানে ওল্ড টেক্সট তো এটি। স্টার্ট নাম্বার কোথা থেকে আসলে শুরু হবে? 1 2 3 4 5 6 7 8 9। ঠিক 9 থেকে শুরু হবে 9। তারপর বলছে যে নাম্বার অফ ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার? একটা ক্যারেক্টার। নিউ টেক্সট, এখানে যদি আমি PHE দিই তাহলে কিন্তু দেখুন এটা সুন্দরভাবে দিতে রিপ্লেস হয়ে গিয়েছে। এই রিপ্লেস ফাংশনটা দিয়ে আমরা এভাবে কাজ করতে পারি। এরপরে আসে সার্চ ফাংশন। আমি এখানে খুঁজতে চাচ্ছি যে আমার স্পেসটি ঠিক আসলে এই টেক্সটের ভিতরে কোথায় আছে খুঁজে বের করতে চাচ্ছি। তাহলে আমি কি করব? সার্চ ফাংশনটি নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি যে এখানে স্পেসটা খুঁজে বের করব। স্পেস দিলাম, দেওয়ার পরে আবার ডাবল কোটেশন দেওয়ার পরে কমা, উইদিন টেক্সট অপশনটি এখানে আছে, ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ 5 নম্বরে গিয়ে আমি
স্পেস ব্যবহার করেছি সেটি আমি দেখতে পাচ্ছি। 1 2 3 4, এই যে ঠিক ইজের মাঝখানে একটা স্পেস আছে, অর্থাৎ পঞ্চম নাম্বারে আমি স্পেস ব্যবহার করেছি। ঠিক সার্চ ফাংশনটির মাধ্যমে সেটি আমরা দেখতে পারি। র্যান বিটুইন এটি মজার একটি ফাংশন মাইক্রোসফট এক্সেলের। র্যান বিটুইন ফাংশনটি দিয়ে আপনি একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে অনেকগুলো সংখ্যা তৈরি করতে পারবেন, যে এই সংখ্যাগুলো আসলে একটির সাথে আরেকটি মিলবে না। কিভাবে সেটি হয় দেখুন। ইকুয়াল টু র্যান বিটুইন, আমি এখানে রেঞ্জ দিয়ে দিলাম 5 থেকে শুরু হবে, চলবে 100 পর্যন্ত। তারপর আমি যদি ড্র্যাগ করি, ড্র্যাগ করলাম, এরপরে ড্র্যাগ করলাম, দেখেন এখানে অনেকগুলো সংখ্যা কিন্তু তৈরি হয়েছে, কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যার মিল নেই। প্রত্যেকটা সংখ্যা এখানে স্বতন্ত্র, আলাদা আলাদাভাবে তৈরি হবে। এটি হচ্ছে র্যান বিটুইন ফাংশনের কাজ। অর্থাৎ র্যান বিটুইন ফাংশনটা দিয়ে আমরা র্যান্ডমলি, বিটুইন মানে তো আমরা বুঝতেই পারছি যে একটা রেঞ্জ, র্যান্ডমলি একটা রেঞ্জের ভিতরে যতগুলো ফাংশন আপনি চান সেগুলো তৈরি হবে স্পেসিফিকভাবে এবং স্বতন্ত্রভাবে। এটি হচ্ছে র্যান বিটুইন ফাংশনের কাজ। এরপর আমরা র ফাংশনটি দিয়ে আমার কার্সরটা ঠিক কত নম্বর রতে আছে সেটা আমরা দেখতে পারি। ইকুয়াল টু র ব্র্যাকেট ক্লোজ এন্টার। অর্থাৎ র ফাংশনটি দিয়ে আমরা দেখুন 3 নম্বর রতে আছি, 1 2 3, 3 নম্বর রতে আছি। র ফাংশনটি দিয়ে আমরা কত নম্বর রতে আছি সেটি আমরা জানতে পারি। র ফাংশনে আরো অনেকগুলো কাজ আছে, যখন আমরা কাস্টমাইজ ফর্মুলা তৈরি করব, বিল্ড করব, তখন সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। এরপরে যদি আমি দেখতে চাই কলাম ফাংশনটি আমি দেখতে পারি যে কত নম্বর কলামে আমার কার্সরটি আছে, কত নম্বর কলামে আমি আছি এখন সেটা আমরা দেখতে পারবো। ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমি এখন 6 নম্বর কলামে আছি। দেখুন প্রথম থেকে যদি কাউন্ট করি 1 2 3 4 5 6, 6 নম্বর কলামে আছি। অর্থাৎ কলাম ফাংশনটি দিয়ে আমরা কত নম্বর কলামে আছি সেটি আমরা জানতে পারবো। লাস্ট ফাংশন এটি হচ্ছে আমার চয়েস ফাংশন বা চুজ ফাংশন, যেটাই বলুন না কেন। এটি অনেকটা রিপ্লেসের মতো কাজ করে। ইকুয়াল টু চুজ ট্যাব, ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার এটি ভ্যালু 1, অর্থাৎ আমার 1 নাম্বার যেটা হবে, অর্থাৎ প্রথম যে ভ্যালুটা হবে সেটা যদি বড় ভ্যালু হয় অথবা ছোট ভ্যালু হয়, ছোট ভ্যালু থেকে কাউন্ট হবে। যদি ছোট হয় তাহলে আমি কি দিতে পারি, এখানে দিতে পারি POR, POR, সরি বড় হাতে দিচ্ছি আমি, POR, POR ডাবল ব্র্যাকেট কোটেশন মার্ক ইকুয়াল টু, তারপরে সেকেন্ড যে আসবে তার থেকে একটু যে বড় সেই গুড ডাবল কোটেশন, তারপরে যে আসবে সে হবে বেস্ট, অর্থাৎ যে সব থেকে বেশি, সে সব থেকে বড়, সে হবে বেস্ট। ডাবল কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। দেখুন 1 কিন্তু সব থেকে ছোট ছিল, এই জন্য 1 এখানে 1 কিন্তু সব থেকে ছোট ছিল, এই জন্য 1 কে ছোট 4 বলছে। তারপরে ড্র্যাগ করি, 3 বড়, সবার থেকে বড়, এই জন্য বেস্ট, 1 4, 2 গুড, আবার 1 4। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটি কিন্তু আসলে 3টি নাম্বার নিয়ে কাজ করবে, 1 2 3, 3টি নিয়ে কিন্তু কাজ করবে। যদি আমি এখানে 4 দিই তাহলে কিন্তু আর কাজ করবে না, 4 দিলে আর কিন্তু কাজ করবে না। দিস ইজ হোয়াট চুজ ফাংশন। চুজ ফাংশনটা এইভাবে কাজ করে।